হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। আজকে আমরা এই ভিডিওতে এএনএম জিএনএম এর প্র্যাকটিস সেট 3 করব জেনারেল নলেজের উপরে। স্ক্রিনে একটা তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ থাম্বনেলে, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি কার লেখা? এই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। যার অ্যান্সার ঠিক হবে তাকে আমি লাভ রিয়াক্ট দেবো। তো বলে রাখি, অলরেডি কিন্তু প্র্যাকটিস সেট 2 পর্যন্ত আপলোড করা আছে। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো তাদেরকে বলবো প্রত্যেকটা ভিডিও সিরিজের কিন্তু প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টগুলো চেক করবে এবং রোজ কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে, ইম্পর্ট্যান্ট ক্লাস, সেগুলো কিন্তু তোমরা করতে ভুলবে না। যারা নতুন ভিজিট করেছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, এই ক্লাসে আজকে আমরা 30টা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, 30টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যার সাথে আমি অনেক এক্সট্রা ফ্যাক্টস বলবো। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসবে, এই ফ্যাক্টগুলো লিখে নেবে, এক্সট্রা ইনফরমেশন অনেক শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, চন্দ্রযান 3 কত তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটায় উপস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? কোশ্চেনের মধ্যেই কিন্তু অনেক ইনফরমেশান লেখা রয়েছে। দেখো কত তারিখে, এটা মেন কোশ্চেন। এছাড়া দেখো কোথার থেকে উৎক্ষেপণ করা হয়েছে, ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। কোন মহাকাশ কেন্দ্র থেকে? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে কোথা থেকে উৎক্ষেপণ করা হচ্ছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার থেকে। কোন মহাকাশ কেন্দ্র থেকে? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এবার সেই তারিখটা জিজ্ঞেস করা হচ্ছে, 19শে জুলাই, 23শে আগস্ট, 14ই জুলাই, 5ই আগস্ট। এটা জুলাই মাস চলছে, তো ওই জন্যই এই কোশ্চেনটা আমি অ্যাড করেছি। সঠিক উত্তর হয়ে যাবে 14ই জুলাই। আরও কিছু এক্সট্রা ইনফরমেশান আমরা দেখে নেব। দেখো এটা আমি ক্লাসে করিয়েছিলাম, ইনফরমেশানগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। দেখো এই চন্দ্রযান 3 এর থিম ছিল সায়েন্স অফ দ্য মুন। রকেটের নেম ছিল, রকেটটার নাম ছিল LMV3M4 অর GSLV Mark 3। রকেটের ইঞ্জিন ছিল CE-20। ল্যান্ডার ছিল বিক্রম ল্যান্ডার। রোভার ছিল প্রজ্ঞান রোভার। কস্ট প্রায় 615 কোটি টাকা খরচা হয়েছিল। রকেট ওমেনের নাম কি? ঋতু শ্রীবাস্তব। রকেট ম্যান, ভারতের রকেট ম্যান কাকে বলা হয়? কে শিবানকে। রকেট ওমেন বলা হয় ঋতু শ্রীবাস্তবকে। দেখো 3টে পার্টে রকেটটা পাঠানো ছিল, ল্যান্ডার, রোভার আর অরবিটার, এই 3টে পার্ট ছিল। এখানে ছবিতে দেখানো আছে, এগুলো তোমরা একটু ছবিটা ভালো করে খুঁটিয়ে দেখে নিও। এছাড়া চন্দ্রযান 3 এর উপরে ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলে, একটু ভিডিওসে গিয়ে যদি জিকে সেকশানে যাও দেখতে পাবে চন্দ্রযান 3 এর উপর কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 2, ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? 30টা কোশ্চেন, 30টা টাইপের, 30টা কোশ্চেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষা আসার জন্য ইম্পর্ট্যান্ট। অবশ্যই এই চ্যাপ্টারগুলো, এই টপিকগুলো তোমরা কভার করে রাখবে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে, তোমরা জানো, প্রচুরবার পরীক্ষা এসেছে। এছাড়া কিছু এক্সট্রা ইনফরমেশান তোমরা খাতায় লিখে রাখো। এই যে আছে ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। শ্বেত বিপ্লব, যেটাকে হোয়াইট রেভলিউশন বলছি আমরা, শ্বেত বিপ্লব, সেটা কী নিয়ে? সেটা হচ্ছে দুগ্ধ নিয়ে শ্বেত বিপ্লব হয়েছিল। ঠিক আছে। এছাড়া আরেকটা লিখে রাখো যে নরম্যান বোরল্যাক, এনাকে আধুনিক কৃষির জনক বলা হয়। আধুনিক কৃষির জনক। এনাকে বিশ্বের সবুজ বিপ্লবের জনকও বলা হয়। ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। বিশ্বের যদি বলা তাহলে নরম্যান বোরল্যাক হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। এবার আসছি নীল বিপ্লব। অরুণ কৃষ্ণন, নীল বিপ্লবকে জনককে অরুণ কৃষ্ণন। কি নিয়ে? এটা মৎস্য নিয়ে। সোনালী বিপ্লব নির্পাক তুতেজ, মধু আর ফল নিয়ে। হলুদ বিপ্লবের জনক বলা হয় শ্যাম পিত্রোভা, তৈল বীজ নিয়ে। লাল বিপ্লবের জনক হচ্ছেন বিশাল তেওয়ারি।
লাল বিপ্লব হচ্ছে টমেটো আর মাংস নিয়ে। নেক্সট আসছি গোলাপি বিপ্লব, এগুলো সব খাতায় নোট করে রাখবে। গোলাপি বিপ্লব হচ্ছে গিয়ে দুর্গেশ প্যাটেল, পেঁয়াজ নিয়ে। আশা করি বোঝাতে পেরেছি। তো এগুলো ইম্পর্ট্যান্ট, আমি কিছু বিপ্লব এবং তাদের জনক এবং সেই বিপ্লবটা কী নিয়ে হয়েছিল, টপ মানে তার কোন মানে কোন বীজ নিয়ে, না মাছ নিয়ে, না কোন সবজি নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু আমি লিখে রাখলাম। ঠিক আছে, এগুলো তোমরা একটু পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবে। নেক্সট কোশ্চেন আসছি, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, অপশান ডি ব্যাডমিন্টন। দেখো সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কিছু কিছু ইনফরমেশান আমি দেবো, কিছু কিছু ইনফরমেশান তোমরা কালেক্ট করবে। একটা কাপ লিখছি, আগা খান কাপ। তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে যে এই আগা খান কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ, এটা তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে। ওকে, চলো 4 নম্বর কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 4, ভারতের বিপ্লববাদের কে জননী রূপে খ্যাত ছিলেন? ভারতের বিপ্লববাদের কে জননী রূপে খ্যাত ছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? মাদাম কামা। ফুল নাম কি? মাদাম ভিকাজি রুস্তম কামা। ঠিক আছে, এনাদের ইনফরমেশনও তোমরা একটু পড়ে রাখবে, এনাদের সম্বন্ধে কিছু ডিটেলস জেনে রাখবে। এবার আসি 5 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে কত সালে খাদ্যসাথী প্রকল্প চালু হয়? পশ্চিমবঙ্গে খাদ্যসাথী প্রকল্প চালু হয় 2016 সালে। আচ্ছা, খাদ্যসাথী প্রকল্পের মোটোটা কী ছিল? 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা। 2 টাকা কেজি দরে চাল ও গম দেওয়া, এটা কি খাদ্যসাথী প্রকল্পের মোটো ছিল। এছাড়া আরেকটা স্বাস্থ্য নিয়েছিল, যেটাকে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ড অনেকের রয়েছে, যেটাতে একটু চেঞ্জেস হয়েছে, তোমরা জানো, রিসেন্টলি নিউজে রয়েছে, এটাও পড়ে রাখবে। 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করা হয় এবং এককালীন 10 লাখ টাকা পর্যন্ত মানে চিকিৎসা করাতে পারবে, 10 লাখ টাকা পর্যন্ত এর মোটো ছিল। ঠিক আছে, চলো নেক্সট। 1916 সালে বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? মহাত্মা গান্ধী ও আগা খান, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্না, মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্না, বাল গঙ্গাধর তিলক ও আগা খান। ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্না। ক্লিয়ার? তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে এদের স্লোগানের নামগুলো কী, স্লোগানগুলো কী কী ছিল বাল গঙ্গাধর তিলক আর মোহাম্মদ আলী জিন্নার। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন, হর্নবিল উৎসব প্রচুরবার পরীক্ষায় এসছে, ভারতের কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেনে আসছি, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস কত তারিখে পালন করা হয়? একটু আগে দেখলাম আমরা খাদ্যসাথী কত সাল থেকে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে কন্যাশ্রী দিবস কত তারিখে পালন করা হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? কন্যাশ্রী দিবস 14ই আগস্ট। আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন হবে। 14ই জুলাই চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়েছিল। এগুলো কানেক্ট করে করে মুখস্থ রাখবে। তাহলে কন্যাশ্রী দিবস যদি বলা হয় কত সাল থেকে চালু হয়েছিল? চালু হয়েছিল কিন্তু 2013 সাল থেকে। তোমরা জানো কন্যাশ্রী যে মেয়েরা রয়েছে তাদেরকে এককালীন 1000 টাকা করে দেওয়া হয়, বছরে বোধ হয় বছরে 1000 টাকা করে দেওয়া হয়। 13 থেকে 18 বছরের মেয়েদেরকে বার্ষিক 1000 টাকা করে দেওয়া হয়, আর 18 বছরের পরে এককালীন 25,000 টাকা। এবার এটা বাড়াতেও পারে কমাতেও পারে, একটু দেখে নিও, যারা কন্যাশ্রী পাও তারা জানবে ভালো, একটু দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 9। 30টা কোশ্চেন রয়েছে, তাড়াতাড়ি আমরা করবো, কুইক সেকেন্ডে কতগুলো ইনফরমেশন, কতগুলো জিকে কোশ্চেন জেনে নেব। গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহ থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহ থেকে, মনে রাখবে, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন,
সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এই যে প্রথম যেগুলো রয়েছে, মেল ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি দুটোই কিন্তু এগুলোর লিস্টগুলো মুখস্থ রাখবে। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? অপশন এ হীরালাল জে কানাইয়া। অপশন এ হীরালাল জে কানাইয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 11, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? যুদ্ধগুলোও কিন্তু পড়ে রাখবে, এই টপিকটাও এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন আসতে পারে। কোন সালে কী যুদ্ধ হয়েছিল, কাকে পরাজিত করেছিল, কে হেরেছিল, কে জিতেছিল, এগুলোও জেনে রাখতে হবে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। দেখো আমি লিখে দিচ্ছি, এর ইনফরমেশনগুলো তোমরাও খাতায় নোট ডাউন করতে থাকো। প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। কার কার মধ্যে? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতেছিল, উইনার। দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জিতেছিল, উইনার। নেক্সট দেখো, তৃতীয় যুদ্ধ কার মধ্যে কত সালে হয়েছিল? তৃতীয় যুদ্ধ হয়েছিল 1216 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে হয়েছিল? ইলতুৎমিশ ও ইয়ালদুজের মধ্যে হয়েছিল। ইলতুৎমিশ ভার্সেস ইয়ালদুজ। কে জিতেছিল? ইলতুৎমিশ জিতেছিল। তাহলে 11 নম্বর দাগের কোশ্চেন 1192 সালে, 11 নম্বর দাগের কোশ্চেন 1191 সালে তরাইনের প্রথমে যুদ্ধ হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 12, 2023 সালে কোন ভারতীয় ক্রিকেটার অর্জুন পুরস্কার পেলেন? 2023 সালে কোন ভারতীয় ক্রিকেটার অর্জুন পুরস্কার পেয়েছিল? মোহাম্মদ শামি। দেখো, যে সমস্ত ক্রিকেটার অর্জুন পুরস্কার পেয়েছে তাদের একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করছি, একটু এটাও তোমরা লিখে রাখবে। দেখো, 2023 সালে কে পেয়েছিল? মোহাম্মদ শামি। 2022 সালে পেয়েছিল শিখর ধবন। 2021 সালে প্রদান করা হয়নি বোধহয়। 2020 সালে পেয়েছিল ঈশান্ত শর্মা আর দীপ্তি শর্মা। ঠিক আছে, যদি বলা হয় বিরাট কোহলি কত সালে পেয়েছিল? 2013-তে বোধহয় বিরাট কোহলি পেয়েছিল। 2013-তেই বিরাট কোহলি পেয়েছিল। ওকে, আর যদি বলা হয় রোহিত শর্মা, 2015 সালে অর্জুন পুরস্কার পেয়েছিল রোহিত শর্মা। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 13, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো, এই যে ডান্স ফর্মগুলো এগুলো আমাদের জেনে রাখতে হবে। এই ডান্স ফর্মগুলো এগুলো আমাদের জেনে রাখতে হবে। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। যদি জিজ্ঞেস করা হয় কত্থক, উত্তরপ্রদেশ। যদি বলা হয় ভরতনাট্যম, তামিলনাড়ু। যদি বলা হয় মোহিনীঅট্টম, কি হয়ে যাবে? কেরালা। আচ্ছা, যদি বলা হয় কর্ণাটকের একটা ডান্স ফর্ম আছে, এটা মানে হয় জাক্সবানা, এটা আমি ইংলিশে লিখে দিচ্ছি। এটা কি হয়ে যাবে? কর্ণাটকের ডান্স ফর্ম। এগুলো ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রচুরবার এসেছে, এগুলো দেখে রাখবে। তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে দেখাবে তো যে কথাকলি কোন রাজ্যের ডান্স ফর্ম। এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 14, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? ফাও। ফাও এর সদর দপ্তর কোথায়? ফাও এর সদর দপ্তর একদম সোজা কী হয়ে যাবে? রোম। কিছু কিছু হেডকোয়ার্টারও জেনে রাখতে হবে, যেগুলো প্রচুরবার পরীক্ষায় আসে।
যেমন ইউনেস্কোর হেডকোয়ার্টার, অগন্তিবার পরীক্ষা এসেছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার হয়ে যাবে নিউ ইয়র্ক। ঠিক আছে, ইউনাইটেড আর হচ্ছে কি ইউনিসেফের হেডকোয়ার্টার, ইউনিসেফ ইউনিসেফ হেডকোয়ার্টার, এটা কি হয়ে যাবে নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনের হেডকোয়ার্টার, এটাও কি হয়ে যাবে নিউ ইয়র্ক। ঠিক আছে, আর কি হয়, আচ্ছা ইউনেস্কোটা ভুল লিখলাম মনে হয়, ইউনেস্কো হয়ে যাবে প্যারিস, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে প্যারিস। ইউনিসেফ হয়ে যাবে নিউ ইয়র্ক, আর ইউএনও হয়ে যাবে নিউ ইয়র্ক। ওকে, খাতা লিখে রাখবে। আইএমএফ, আইএমএফ এর হেডকোয়ার্টার কি হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, নাটোর যে ট্রিটি হয়েছে তোমরা জানো, নাটো, এর হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে। তো এগুলো মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 15। নকরে কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এই সর্বোচ্চ শৃঙ্গগুলো থেকেও প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। তো নকরে কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর কী হয়ে যাবে গাঢ়, গাঢ় খাসি জয়ন্তীয়া নিশ্চয়ই নাম শুনেছ, সেই গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাচ্ছে নকরেক। দেখো আরও যে এই পর্বতগুলো রয়েছে এর সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে ধূপগড়। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে মহাকাল পর্বত হচ্ছে অমরকণ্টক। আচ্ছা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে গুরু শিখর। ঠিক আছে, এইগুলো সর্বোচ্চ শৃঙ্গগুলো মনে রাখবে। আরও কিছু কিছু আছে, যদি বলে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে হিমালয়ের কী হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, আরেকটা হয় না নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, প্রচুরবার পরীক্ষা জিজ্ঞেস করে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে দোদাবেতা। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে আনাইমুদি। এগুলো মনে রাখবে। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে আনাইমুদি। ঠিক আছে, আচ্ছা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ যদি জিজ্ঞেস করে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি মনে রাখবে পরেশনাথ। এগুলো মুখস্থ রাখবে। চলো নেক্সট কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 16। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেলেন? 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেলেন? নাদিয়া মুরাদ, নার্গিস মোহাম্মদি, মারিয়া রেসা, জন ফেসে। সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে নার্গিস মোহাম্মদি। ঠিক আছে, আচ্ছা সাহিত্যে কে পেয়েছে জন ওলাফ হোসা, ইনি পেয়েছেন সাহিত্যে, ইনি পেয়েছেন সাহিত্যে। আচ্ছা, অর্থনীতিতে কে পেয়েছে অর্থনীতিতে নোবেল পুরস্কারের ওপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবে, ক্লডিয়া গ্লোডেন। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবে। দেখো কিসে কিসে দেয়া হয় সেটাও মনে রাখতে হবে। একটা হয়ে যাচ্ছে শান্তিতে নোবেল পুরস্কারের ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবে। আরেকটা দেওয়া হয় অর্থনীতিতে, তারপরে মেডিসিনে দেওয়া হয়, আর কিসে দেওয়া হয় পদার্থবিদ্যায় দেওয়া হয়, রসায়নে দেওয়া হয়, সাহিত্যে দেওয়া হয়। ঠিক আছে, 1 2 3 4 5 6 1 2 3 4 6টাতেই দেওয়া হয়। চলো নেক্সট কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 17। ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন?
ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? কোশ্চেন ভালো করে পড়বে। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় সেটা একটা কোশ্চেন। ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, ইউসুফ মেহের আলী। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? 8ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, মনে রাখবে এটা। নেক্সট 18, 2022-23 সালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দলের নাম কি? 2022-23 সালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নের নাম কি? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, সৌরাষ্ট্র। আচ্ছা, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কমেন্ট সেকশনে জানাবে লিখে। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বুঝতেই পারছো, অনেকেই জানো, কমেন্ট সেকশন লিখে জানো। আচ্ছা, 2022-23 সালের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র, আর 23-24 সালের রঞ্জি ট্রফি ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে কে? মুম্বাই। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও লিখে দেখাবে। দিলীপ ট্রফি, দিলীপ ট্রফির চ্যাম্পিয়ন কে হয়েছিল? 2023 সালে হয়েছে সাউথ জোন। নেক্সট, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি রামমোহন রায়, অপশন ডি বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কী হয়ে যাবে? দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের সভাকবির নাম কি ছিল? ফিরোজ শাহ তুগলকের সভাকবির নাম কি ছিল? প্রচুরবার পরীক্ষা এসেছে। অপশন এ আমির খসরু, অপশন বি জিয়া উদ্দিন বরণী, অপশন সি ইবন বতুতা, অপশন ডি আল বেরুনি। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে জিয়া উদ্দিন বরণী। নেক্সট, 21 নম্বর দায় কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? এই যে প্রথম মহিলা, প্রথম পুরুষ, এই লিস্টগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, পরীক্ষায় কিন্তু এসেছে এবং পরীক্ষায় আসবেও। অপশন এ লীলা শেঠ, অপশন বি আন্না চান্ডি, অপশন সি এম ফাতিমা বিবি, অপশন ডি মেরি জোসেফ। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন সি এম ফাতিমা বিবি। নেক্সট কোশ্চেন একটা বলছি, এটাও খাতায় লিখে রাখতে পারো। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে হয়ে যাবে? মীরা কুমার। 21 নম্বর দাগের কোশ্চেন। নেক্সট 22 নম্বর দাগের কোশ্চেন দেখো, দুই পর্তুগিজ পর্যটক ডোমিনিক পেজ ও বারবোসা কার রাজত্বকালে ভারতে আসেন? দুই পর্তুগিজ পর্যটক ডোমিনিক পেজ ও বারবোসা কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন এ আছে দ্বিতীয় দেবরায়, অপশন বি প্রথম দেবরায়, অপশন সি কৃষ্ণদেবরায়, অপশন ডি সদাশিব রায়। সঠিক উত্তর বলবে কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণদেবরায়। দুই পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পেজ ও বারবোসা কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন সি কৃষ্ণদেবরায়। দেখো, এই যে কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন এর লিস্টটাও আমি লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট কতগুলো, এগুলো পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। মেগাস্তিনিস কোন দেশ থেকে আছে? গ্রিসের। গ্রিক পর্যটক কার সময় ভারতে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি? ইন্দিকা। আচ্ছা, নেক্সট, ফা হিয়েন কোন দেশের পর্যটক? চীনের পর্যটক। কার সময় ভারতে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। হিউয়েন সান চীন দেশ থেকে আসেন। কার সময় আসেন? হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। নেক্সট, ইবন বতুতা মরক্কো থেকে আসেন। কার সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। তো এগুলো পরীক্ষায় প্রচুরবার এসেছে, তো এগুলো মুখস্থ করে রাখবে, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 23,
বিশ্বের প্রথম প্রথম না, বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? দেখো বদ্বীপ আলাদা হয়, নদীদ্বীপ আলাদা হয়, তাহলে বিশ্বের বৃহত্তম নদীর দ্বীপ কোনটি? মাজুলি দ্বীপ। আর যদি বলা হয় বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা, হয়ে যাবে ভারতের বা বিশ্বের, এটা কি হয়ে যাবে? গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। নেক্সট, কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান এ আছে ব্যারাকপুর, অপশান বি নাগপুর, অপশান সি কাসারগড়, অপশান ডি সুরাট। প্রচুর প্রচুর পরীক্ষা আছে এই গবেষণাগার এগুলোও মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, চলো এগুলোর একটা লিস্ট আমি তোমাদের প্রোভাইড করছি, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নিও এবং পরীক্ষা আসার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? নাগপুর। দেখো কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? কৃষি গবেষণাগার অবস্থিত নতুন দিল্লিতে। চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? চিনি গবেষণাগার অবস্থিত কানপুরে। ঠিক আছে, ব্যারাকপুরে যে দেখতে পাচ্ছ, ব্যারাকপুরে পাট প্রযুক্তি গবেষণাগার অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এটা প্রচুর আসে যে ধান গবেষণাগার, ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থিত। আলু গবেষণাগার, এটাও প্রচুরবার পরীক্ষা আসে, সিমলাতে অবস্থিত। তামাক গবেষণাগার রাজামুন্দ্রিতে অবস্থিত। আলু গবেষণাগার লিখেছি, হ্যাঁ। দুগ্ধ গবেষণাগার এটা কোথায় অবস্থিত? কার্নাল হরিয়ানাতে অবস্থিত। ইম্পর্টেন্ট কতগুলো লিখে দিলাম, এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। চলো নেক্সট আমরা আসবো 25 নম্বর দাগের কোশ্চেন। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? সেবি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি 1988। দেখো সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1988। ঠিক আছে, 12ই এপ্রিল 1988-এ সেবি প্রতিষ্ঠিত হয়। তখন এটা কি ছিল? এক্সিকিউটিভ বডি ছিল। ঠিক আছে, তারপর অনেক জায়গায় দেখবে এটাও দেয়া থাকে 30 জানুয়ারি 1992 সেবি প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটা ঠিক না। সেবি 1988-এ হয়েছিল, তখন এক্সিকিউটিভ বডি ছিল। 1992-তে সেবিকে স্ট্যাটিউটরি বডি করে দেওয়া হয়। ঠিক আছে, 1992-তে। তো ক্লিয়ার? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, আরেকটা প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, আরবিআই। আরবিআইয়ের ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয়? এস্টাবলিশ যদি বলা হয়, এস্টাবলিশমেন্ট ইয়ার 1 এপ্রিল 1935-এ কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়। আর যদি বলা হয় ন্যাশনালাইজড কবে করা হয়? ন্যাশনালাইজড 1 জানুয়ারি 1949-এ ন্যাশনালাইজড করা হয়। বোঝা গেল সবার? 25 দাগের কোশ্চেন হলো গিয়ে এটা। নেক্সট 26 নম্বর দাগের কোশ্চেন, ভারতের বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম কি? অপশন এ পীযূষ গোয়েল, অপশন বি সর্বানন্দ সোনোয়াল, অপশন সি ধর্মেন্দ্র প্রধান, অপশন ডি নরেন্দ্র সিং তোমার। তাহলে কেন্দ্র হবে না, এটা খাদ্যমন্ত্রী হবে না, স্বাস্থ্যমন্ত্রী। তাহলে কী হয়ে যাবে? ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, ধর্মেন্দ্র প্রধান। আচ্ছা, যদি বলা হয় প্রতিরক্ষা মন্ত্রী, এগুলো লিখে রাখবে, পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। প্রতিরক্ষা মন্ত্রী ভারতের বর্তমান রাজনাথ সিং। যদি বলা হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আচ্ছা, যদি বলা হয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যদি বলা হয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যদি বলা হয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর। ঠিক আছে, মনে রাখবে ইনি কিন্তু রাজ্যসভা থেকে সিলেক্টেড। তো এইগুলো মনে রাখবে, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 27। কী বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 27 বলা হচ্ছে মূল ভারতীয় সংবিধানের কয়টি অংশ বা ধারা ও তফসিল ছিল? মূল ভারতীয় সংবিধানে কয়টি অংশ, ধারা এবং তফসিল ছিল? সঠিক উত্তর কী হয়েছে? মানে প্রথম যখন সংবিধান লেখা হয়েছিল তখন 22টা পার্ট ছিল, 395টা ধারা ছিল, হ্যাঁ, আর্টিকেল ছিল, 8টা তফসিল ছিল। 22টা পার্ট, 395টা আর্টিকেল এবং 8টি তফসিল ছিল। যদি বলা হয় বর্তমানে কি কি রয়েছে? 25টি পার্ট, 448টি ধারা ও 12টি তফসিল আছে। ক্লিয়ার? 12টি তফসিল আছে। নেক্সট, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? দেখো, অপশান এ আছে নেপচুন, অপশান বি ইউরেনাস, অপশান সি শনি, অপশান ডি প্লুটো। এবার প্লুটো তো দেখো প্ল্যানেট বা গ্রহর মধ্যে পড়ছে না, প্লুটো হয়ে যাচ্ছে ব্রাহ্মণ গ্রহ। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সবচেয়ে দূরের গ্রহ হয়ে যাচ্ছে নেপচুন। এবারে কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস, কিছু আমি তোমাদের জানিয়ে রাখতে চাই। নেক্সট, এখানটা লিখছি। হ্যাঁ, দেখো এটা তো বামন গ্রহ বলে দিলাম, লিখে রাখবে বামন গ্রহ। এখন কিন্তু আমাদের 8টা প্ল্যানেট। আমাদের যদি বলা হয় ব্রাইটেস্ট প্ল্যানেট, মানে সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ, এবং বলা হয় যদি হটেস্ট প্ল্যানেট, কি হয়ে যাবে? শুক্র, ইংলিশে কি? ভেনাস। যদি বলা হয় রেড প্ল্যানেট, কি হয়ে যাবে? মার্স, মানে কি? মঙ্গল। আচ্ছা, মঙ্গলের আবার 2টো মুন রয়েছে, শুক্রর কোনো কিন্তু স্যাটেলাইট বা মুন নেই, মানে উপগ্রহ নেই। মঙ্গলের রয়েছে, মঙ্গলের উপগ্রহটার নাম হচ্ছে ফোবস আর ডাইমস। এগুলো পরীক্ষায় আসে। তোমরা কমেন্ট সেকশনে লিখে দেখাবে টাইটান কোন প্ল্যানেটের উপগ্রহ? টাইটান কোন প্ল্যানেটের উপগ্রহ? ঠিক আছে, চলো নেক্সট। 29 নম্বর দাগের কোশ্চেন, দুর্বাসার অভিশাপ চিত্রকর্মটি কার সৃষ্টি? এই ছবিটা কার সৃষ্টি? অপশন এ হেমেন গাঙ্গুলি, অপশন বি যামিনী রায়, অপশন সি নন্দলাল বসু, অপশন ডি রবি বর্মা। সঠিক উত্তর কী হয়ে যাবে এটার? দুর্বাসার অভিশাপ চিত্রকর্মটি কার সৃষ্টি? অপশন ডি রবি শর্মা। দেখতে পাচ্ছ এই যে দুর্বাসা অভিশাপ দিচ্ছে, এই যে চিত্রকর্মটি, এটা রবি বর্মার লেখা। যামিনী রায় ও নন্দলাল বসু চিত্রকর্মগুলির নাম কি? কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। কিছু কিছু তোমরা লিখবে, কিছু কিছু আমি বলবো, কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাবে। ওকে, 29 নম্বর দাগের কোশ্চেন। নেক্সট 30 নম্বর দাগের কোশ্চেন, এবং এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি? অপশন এ ভিটামিন বি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। বি, সি, ডি, কে। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হচ্ছে ভিটামিন কে। প্রচুরবার পরীক্ষা এসছে। আরও একটা কোশ্চেন প্রচুরবার পরীক্ষা আসে, জলে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রাব্য আর ফ্যাটে দ্রাব্য ভিটামিন কোনগুলো? দেখো, জলে দ্রাব্য ভিটামিন হয়ে যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি, আর ফ্যাটে দ্রাব্য ভিটামিন কি হয়ে যাবে? এ, ডি, ই আর কে। তাহলে জলে দ্রাব্য ভিটামিন হয়ে যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি,
ফ্যাটে দ্রাব্য ভিটামিন হয়ে যাচ্ছে এ ডি ই কে। তাহলে রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? অপশান ডি ভিটামিন কে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন, এই 30টা কোশ্চেন আমরা নিয়েছিলাম। তাহলে জেনারেল নলেজ মক টেস্ট 3 যে 3 নম্বর সিরিজটা আমরা করলাম, মক টেস্ট 3 অর্থাৎ 3 নম্বর যে ভিডিওটা করলাম ভিডিওটাতে আমরা 30টা কোশ্চেন নিয়ে ডিসকাশন করলাম, এখন কিছু এক্সট্রা ইনফরমেশান দিলাম। আগামীকালেও কিন্তু আগামী আরও ভিডিও আসতে চলেছে, আগামী দিনগুলোতে আরও জেনারেল নলেজের মক টেস্ট নিয়ে আসবো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশান দিয়ে দেবো, যেগুলো তোমরা একবার করে রিভিশন দিয়ে যাবে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি বুঝতে না পারো যে এএনএম জিএনএম পরীক্ষার আগে কোন চ্যাপ্টারগুলো জিকের জন্য ইম্পর্টেন্ট পড়ে যাবো, সেখান থেকে কোশ্চেন কিছু কমন পাবো, তার জন্য একটা ভিডিও আসতে চলেছে। অবশ্যই ওই ভিডিওটা ফলো করবে এবং দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা।